তোমরা মানুষের কাছ থেকে পালিয়ে এলে কিনা এই গুরুস্থানের বাসির মরার মূল্যকে? আজ রাত দুপুরে এরা যখন জাগবে আমাদের হঠাৎ খুব কাছেই আমাদের পিছন থেকে বজ্রগম্ভীর স্বরে চিৎকার করে কে বলল, খুন খুন, আজ তোদের খুন করব। আমরা এক এক লাফে চমকে পিছনে ফিরে দাঁড়ালো। ইকরিনাইক মৃদু হেসে বলল, ভয় নেই, এ হচ্ছে কালোবাজের গলা। ফিলিপ বললেন, কোথায় সে? গুহার দরজার পাশে দেওয়ালে একটা ফুটো আছে, কালোবাজ কথা বলছে সেই ফুটোয় মুখ দিয়েই। কালোবাজ আবার হুঙ্কার দিয়ে বলে উঠল, ইকরিনাইক, তুই যে সমস্ত অনিষ্টের মূল তা আমাদের জানতে বাকি নেই। ভালো চাস তো এখনই দরজা খুলে দে। ছিদ্রের কাছে গিয়ে ইকরিনাইক বললে, কেন বলো তো দেখি? নিজের হাতে দরজা খুলে নিজের মৃত্যুকে কি নিজেই যেচে ডেকে আনবো? ভালো মানুষের মতো এখনই যদি দরজা খুলে দিস তাহলে তোদের সকল অপরাধ মার্জনা করব। তুমি কত বড় দয়ালু তা আমার জানতে বাকি নেই। দরজা আমি কিছুতেই করব না। ওরে নির্বোধ, দরজা বন্ধ করে কি তুই বাঁচবি বলে মনে করিস? জানিস এই গুহা থেকে বাইরে বেরোবার আর দ্বিতীয় পথ নেই। জানি। এইখানে বসে আমরা দিনের পর দিন পাহারা দেব। তার ফল কি হবে তুই জানিস? পানীয় আর খাদ্যের অভাবে আমরা মারা পড়ব। সে মৃত্যু কি খুব সুখের? কালোবাজ, কোনো মৃত্যুই সুখের নয়, কিন্তু তোমার মতো নরদানবের হাতে পড়ে শত অপমান আর নির্যাতন সয়ে মরার চেয়ে ভয়ানক আর কিছুই নেই। কালোবাজ বিকট স্বরে হা হা করে হাসতে হাসতে বলল, ওরে ইকরিনাইক, ওরে টিকটিকি, বেশ বেশ, তবে তাই হোক। সে আরো জোরে হা হা করে হাসতে লাগলো। ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের বিমল কুমার অ্যাডভেঞ্চার কাহিনী সূর্যনগরীর গুপ্তধন, অন্তিম পর্ব। আজকের গল্প পাঠে তমাল, কুন্তল, অনির্বাণ, শুভঙ্কর, তাপস, সুমনা, শুভময় এবং আমি মনোতোষ। সম্পাদনা ও পোস্টার ডিজাইন তমাল। যারা প্রথম দুটি পর্ব শোনেননি তাদের জন্য সেই দুটি পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর যারা অন্তিম পর্বই শুনতে চান তাদের জন্য একটি ছোট্ট রিক্যাপ। একটি শান্ত আড্ডায় মিস্টার ফিলিপের মুখে সূর্যনগরীর কথা শুনে অ্যাডভেঞ্চারের গন্ধ পায় বিমল ও কুমার। এর আগেই মিস্টার ফিলিপের সূর্যনগরী যাত্রা বিফলে গিয়েছিল। মারা গিয়েছিলেন তার সমস্ত সঙ্গী সাথী। এই সূর্যনগরী আসলে ইনকাদের পূর্বতন রাজধানী, যেখানে সঞ্চিত রয়েছে বিপুল ধনরত্ন, যার খোঁজ বহির্বিশ্বের কারোর কাছেই নেই। যারাই সেই ধনরত্নের সন্ধানে গিয়েছে তারা হয় নিখোঁজ হয়েছে, নয়তো মারা গিয়েছে। এই সূর্যনগরীর গুপ্তধন সঞ্চিত রয়েছে ইকুয়েডরে অবস্থিত অ্যান্দিস পর্বতমালার অংশ লাঙ্গাডাটি পাহাড়ের ভিন্ন ভিন্ন অংশে। আরুয়াকো লাল মানুষরা বছরের বিশেষ একটি সময়ে সূর্যনগরীর উদ্দেশ্যে যাত্রা করেন। অবশ্য বহির্বিশ্বের কাউকেই সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। কেউ গুপ্তধনের সন্ধানে যাত্রা করলে আরুয়াকো লাল মানুষরা তাদের গরিমা রক্ষা করতেই তাদের হত্যা করেন। অবশ্য বিমল ও কুমার মিস্টার ফিলিপের অনুরোধে রাজি হয় সূর্যনগরীর গুপ্তধনের সন্ধানে যেতে। এদিকে মৃণু ও নাছরবান্দা যে সেও যাবে বিমল ও কুমারের সঙ্গে। অগত্যা বিনয়বাবুকেও তার মেয়ের নিরাপত্তার জন্যই তাদের সঙ্গ দিতে হয়। বলাই বাহুল্য তাদের সঙ্গ দেয় রামহরি ও বাঘা। লাঙ্গাডাটি পাহাড়ের সম্মুখে পৌঁছতেও দেখা মেলে কালোবাজের। এই কালোবাজ আরুয়াকো লাল মানুষদের একজন নেতা। মিস্টার ফিলিপ যে বেশ ঘাবড়ে গিয়েছেন তা বুঝতে পারে বিমল ও কুমার। তারা পরিষ্কার বুঝতে পারে তাদের উপর নজর রয়েছে এই লাল মানুষদের।
তারা যে কেবল ভ্রমণের উদ্দেশ্যে ইকুয়েডরে আসেনি, বরঞ্চ তাদের লক্ষ্য যে সূর্যনগরী, তা এই লাল মানুষেরা বুঝতে পেরেছে। বিমল ও তার দলবলকে পথের মধ্যেই রাত্রে তাঁবু ফেলতে হয়। এমনই একদিন তাদের উপর হামলা চালায় এই লাল মানুষটা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কোনো অজানা কারণে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। লাল মানুষদের ভীষণ চিৎকারে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বিমল, কুমার ও মিস্টার ফিলিপ সকালেই আবিষ্কার করে বিশালদেহী ভয়ঙ্কর কোনো জীবের পায়ের ছাপ, এবং বুঝতে পারে এই ভয়ঙ্কর জীবরাই গত রাতে আক্রমণ করেছিল আরুয়াকোর লাল মানুষদের। হঠাৎই তারা দূর থেকে শুনতে পায় একটি আর্তনাদ। দৌড়ে গিয়ে তারা আবিষ্কার করে একটি লাল মানুষকে, যে রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে মাটিতে। তার নাম একটি নাইক। মুমূর্ষু একটি নাইক মিস্টার ফিলিপকে অনুরোধ করে তাকে একটু পানীয় জল দেবার জন্য, কিন্তু মিস্টার ফিলিপ তাকে বলেন যে তারা জানেন এই একটি নাইক তাদেরকে হত্যা করবার জন্যই এখানে এসেছিল, তাই তাকে বাঁচিয়ে তাদের কোনো লাভই নেই। একটি নাইক প্রতিজ্ঞা করে যদি তাকে তারা প্রাণে বাঁচতে সাহায্য করে, তাহলে একটি নাইক তাদের সেই বন্ধুত্বের মর্যাদা রাখবে। একটি নাইক ভালো করে জানে বিমলরা এখানে এসেছে সূর্যনগরীর উদ্দেশ্যে, তাই একটি নাইক তাদেরকে সূর্যনগরীতে যাবার পথের সন্ধান দেবে বলে কথা দেয়। ইতিমধ্যেই একটি নাইকের জন্যই ঝর্ণা থেকে জল আনতে গিয়ে নিখোঁজ হয় মৃণু। লাল মানুষরা কালোবাজের নেতৃত্বেই তাকে ধরে নিয়ে রওনা হয়েছে সূর্যনগরীর উদ্দেশ্যে। একটি নাইকের কাছেই তারা জানতে পারে মৃণুকে তারা ধরে নিয়ে গিয়েছে তাদের ইনকার সঙ্গে বিবাহ দেবার উদ্দেশ্যে, কারণ কোনো একজন ভবিষ্যৎবাণী করেছিলেন ভারতবর্ষ থেকেই ইনকাদের পরবর্তী রানীর আগমন ঘটবে এই সূর্যনগরীতে। ইতিমধ্যেই কালোবাজের দল পাকড়াও করে বিমল ও কুমারকে, তারপর তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় পাহাড়ের মধ্যেই অবস্থিত একটি গুহার মধ্যে অবস্থিত জলাশয়ের মধ্যে, যার মধ্যে রয়েছে ভীষণদেহী এক ক্ষুধার্ত কুমির, যার নাম বুড়ো ঠাকুরদা। বিমল ও কুমার সেই জলাশয়ের মধ্যেই তাদের রিভলভার দিয়ে অন্ধ করে দেয় বুড়ো ঠাকুরদাকে। কালোবাজ ও তার দলবল নিশ্চিন্তেই ছিল যে এই বুড়ো ঠাকুরদার হাত থেকে বাঁচার কোনো সম্ভাবনাই তাদের নেই। তাদেরকে সেই গুহা থেকে উদ্ধার করে বাঘা, মিস্টার ফিলিপ, রামহরি এবং বিনয়বাবু। তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে একটি নাইক। তারই দিক নির্দেশে ওরা চলতে শুরু করে সূর্যনগরীর উদ্দেশ্যে। তারপর আমরা চলেছি সূর্যনগরীর পথে, কিন্তু এ কি পথ! কখনো এমন জঙ্গলের ভিতরে গিয়ে পড়ি যে মনে হয় সূর্যহীন চিররাত্রির যাত্রী আমরা। অনন্ত অন্ধকারের গর্ভ ভেদ করে আর বুঝি বাইরে বেরিয়ে আসতে পারবো না। কখনো ঢালু পাহাড়ের শিলাকণ্টকিত গা দিয়ে বলের মতন প্রায় গড়াতে গড়াতেই নিচের দিকে নামতে থাকি অসহায়ের মতন। কখনো দুই হাতে বন্য লতাপাতা চেপে ধরে মাথার উপরে জলপ্রপাতের প্রবল ধারা ও পিচ্ছিল পাষাণ পথে পদে পদে মৃত্যু ভয় নিয়ে পাহাড়ের খাড়া প্রাচীর বেয়ে উপরে উঠতে থাকি অতি কষ্টে, অতি সাবধানে। একটি নাইক প্রায় আরো গোলাপ করেছে। ফিলিপ তাকে আরো দিন তিনেক বিশ্রাম নিতে বলেছিলেন, কিন্তু মৃণুর অদর্শনে বিনয়বাবুর কাতরতা দেখে সে আর স্থির থাকতে রাজি হল না। বলল, না না, বাড়িতে আমারও বুড়ো বাপ মা আছেন। এতদিন আমাকে দেখতে না পেয়ে তারাও নিশ্চয়ই কান্নাকাটি করছেন। বিদেশি, আমারও মন ব্যাকুল হয়ে উঠেছে। তোমাদেরকে তাড়াতাড়ি যথাস্থানে পৌঁছে দিয়ে আমিও নিজের ঘরে ফিরে যেতে চাই। ফিলিপ জিজ্ঞাসা করলেন, তুমি আমাদের পথ দেখিয়ে দিয়েছো শুনলে তোমার দেশের লোক রাগ করবে না? রাগ করবে না? বলো কি বিদেশি, এ খবর প্রকাশ পেলে আমার জীবন যাবে। জীবন যাবে? নিশ্চয়ই। এদেশে বিশ্বাসঘাতকতার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমাকে বন্দি করে সূর্য মন্দিরে নিয়ে যাওয়া হবে। তারপর প্রধান পুরোহিত এসে জ্যান্ত অবস্থায় আমার বুক ছ্যাঁদা করে হৃৎপিণ্ড ছিঁড়ে নিয়ে সূর্যদেবের সামনে উপহার দেবেন। ফিলিপ শিউরে উঠে বললেন, কি সর্বনাশ! একটি নাইক, এই বর্বর প্রথা এখনো এদেশে আছে? আমি তো জানতাম এই শতাব্দীর হাওয়া এসে তোমাদের সভ্য করে তুলেছে। একটি নাইক আহত স্বরে বলল, তোমার কথার মানে কি বিদেশি? তুমি কি বলতে চাও? এদেশে সাদা মানুষরা আসবার আগে কি লাল মানুষরা অসভ্য ছিল? ফিলিপ তাড়াতাড়ি বললেন, না না, ও কথা বলছি না।
আমি তোমাদের পুরনো ইতিহাসের খবর রাখি। মায়া, অ্যাজটেক, ইনকা সভ্যতার কথাও জানি। তোমাদের পূর্বপুরুষরা যেসব বিরাট মন্দির, পিরামিড আর প্রাসাদ গড়েছিলেন, আজও তাদের বিস্ময়কর ধ্বংসাবশেষ দক্ষিণ আমেরিকার দিকে দিকে ছড়ানো আছে। সুদূর অতীতে তোমাদের শিল্পীরা যেসব অপূর্ব মূর্তি গড়েছিলেন, আজও কিন্তু তার রূপ হারিয়ে নষ্ট হয়ে যায়নি। তবে কি করে তোমাদের আমি অসভ্য বলবো? তোমাদের পূর্বপুরুষেরা বড় বড় নগর বসিয়েছিলেন, তাদের সমাজ, সভ্যতা, ধর্ম, শিল্প, শাস্ত্র কোনো কিছুরই তো অভাব ছিল না। কিন্তু তবু বলতে হয় যে তোমাদের কোনো কোনো প্রথা সত্যিই ভীষণ নিষ্ঠুর। বিদেশি, তোমাদেরও কিছু কিছু কথা আমরা জানি। ইউরোপেও কি ধর্মের নামে রোমান ক্যাথলিক পুরোহিতরা অমানসিক নিষ্ঠুরতার পরিচয় দেননি? হ্যাঁ, বুঝেছি তুমি ইনকুইজিশনের কথা বলছো, কিন্তু সে প্রথা তো একালে আর নেই। তুমি ভুলে যাচ্ছ বিদেশি, সূর্যনগরেও আধুনিক কোনো যুগ ধর্মই নেই। এই হচ্ছে বর্তমানের কোলে অতীতের স্বপ্নপুরী। আধুনিক যুগ আমাদের স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে, আমাদের ধর্ম, ভাষা, সাহিত্য সব কেড়ে নিয়েছে। তাই আমরা মহাপর্বতের অন্তরালে গোপনে গড়ে তুলেছি এই অজানা সূর্যনগর, যেখানে এসে আমাদের গৌরবময় অতীতকালের পরিমাপ হারিয়ে স্তম্ভিত হয়ে আছে। প্রাচীন যুগ যেমন ছিল আমরা তাকে ঠিক তেমনভাবেই রেখেছি। তার কোনো ভাব, রূপ, রীতি, নীতি, সংস্কার নিষ্ঠুর বা সেকেলে হলেও একটুও বদলাতে দিইনি। প্রতি বছরেই আমরা বাইরের ঘর বাড়ি, দেশ ছেড়ে একবার করে কিছুদিনের জন্য হলেও সূর্যনগরে পালিয়ে আসি। কেন জানো? নিজেদের দীনতা, হীনতা, অধঃপতনের কবল থেকে মুক্তি লাভ করবার জন্য। বর্তমান যুগকে ভুলে অতীতকে আলিঙ্গন করে আমরা খানিকক্ষণ হাঁপ ছেড়ে বাঁচতে চাই বিদেশি। নিজেদের স্বরূপ থেকে আশ্বস্ত হতে চাই। দুর্দশাগ্রস্ত এই কালকে আমরা ব্যাধির মতো ঘৃণা করি, আর আমরা ভালোবাসি আমাদের মহিমময় সেকালকে। তাই তার দোষ কেউ সহ্য করতে নারাজ নই। বুঝেছি একটি নায়ক, বুঝেছি। কিন্তু আমাদের পথপ্রদর্শক হয়ে এত বড় বিপদ ঘাড়ে নিতে তোমার ভয় লাগছে না? ভয় করছে বই কি, কিন্তু উপায় কি? আমার নিজের দলের লোকেরা আমাকে মৃত্যুর মুখে ফেলে পালিয়ে গেল, আর আমার শত্রু হয়েও আমার প্রাণ রক্ষা করলে তোমরা। এমন মহান উপকার আমি ভুলবো কেমন করে? তাই গোপনে তোমাদের সাহায্য করে কেউ কিছু জানতে পারবার আগেই আবার বাড়ির পথ ধরব। একটি নায়িক আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে বটে, কিন্তু কি করে যে নিয়ে যাচ্ছে তা কেবল সেই জানে। আমরা তো কোথাও পথের রেখাটুকুও দেখতে পাচ্ছি না, কেবল পাহাড়, বন, উপত্যকা, খাদ, নদী আর জলপ্রপাত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অগ্রসর হয়েও আমরা মানুষ তো দূরের কথা, একটা স্থলচর জীবেরও সাড়া পেলুম না। এ যেন এক অভিশপ্ত পরিত্যক্ত প্রদেশ। এখানে পদার্পণ করতে সকলেই ভয় পায়। কেবল আকাশপথে পৃথিবীর মাটির নাগালের বাইরে মাঝে মাঝে দেখা যায় উড়ন্ত পাখির ঝাঁক, আর লতা জড়ানো বড় বড় বনস্পতির পত্রবুহের আড়াল থেকে ভেসে আসে বিহঙ্গদের কলসঙ্গীত, পথ ভোলা মাধুর্যের ঝংকারের মতন। একটি নায়িক বলল, এখনো পর্যন্ত তো ভালোই ভালোই কাটলো, কিন্তু কিন্তু তবুও আমার ভয় করছে। ফিলিপ বললেন, কিসের ভয়? তুমি তো বললে এই দুর্গম গুপ্তপথের সন্ধান কেউ জানে না বলে এই অঞ্চলে কোনো প্রহরীও নেই। হ্যাঁ, বলেছি বটে, তবুও আমার কেমন সন্দেহ হচ্ছে। বিদেশি, কালো বাজ তোমাকে ভয় করে। আমাকে ভয় করবার কারণ আর নেই। আমি এখন সহায়হীন। কালোবাজ জানে যে আমার প্রধান দুই সঙ্গীকে এখন বুড়ো ঠাকুরদা গিলে হজম করে ফেলেছে। বিদেশি, কালো বাজ বেশি ভয় করে তোমাকেই। তাই তুমি বেঁচে থাকতে সে কখনোই নিশ্চিন্ত হতে পারবে না। সে নিশ্চয়ই এতক্ষণে তোমার পিছনে চড় রেখেছে, আর আমার কথা হয়তো সে এতক্ষণে জানতে পেরে গেছে। এতখানি পথ পার হয়ে এলুম, এখনো আমাদের ওপর কারো দৃষ্টি আছে বলে তো মনে হচ্ছে না। একটি নায়িক শুকনো হাসি হেসে বলল, তুমি হয়তো বাইরে থেকে এখানে কোনো জীবকে দেখতে পাচ্ছ না, কিন্তু এই মারাত্মক পথের গুপ্ত কথা আমি জানি। কত জাগুয়ার, কত অজগর সাপ যে নীরবে আমাদের পথ চলা লক্ষ্য করেছে, সেটা আমি এতক্ষণে বেশ অনুভব করেছি। একে তো দিনের বেলা, তাতে আমরা দলে ভারী, এজন্যই হয়তো তারা আমাদের পথ ছেড়ে দিয়েছে। ফিলিপ বললেন,
জাগুয়ার বা অজগরকে তো আমরা শত্রু বলেই গণ্য করি না। আমাদের সামনে পড়লে বরং তাদেরই বিপদ বেশি। কিন্তু বনের ভিতরে যে আরও কত বিভীষিকা আছে, কে তার খবর রাখে? এখনো বুঝি প্রেত মানুষদের ভুলতে পারোনি? বিস্ফারিত চোখে প্রায় আর্তনাদের স্বরেই একটি নায়ক বলল, দোহাই বিদেশি, ও অমঙ্গলে নাম মুখে এনো না। সন্ধ্যা হলো, এখনই চারিদিকে চেয়ে যাবে রাতের অন্ধকারে। তুমি যাদের নাম করলে তারা হচ্ছে রাত্রিচর। ও নাম স্মরণ করলে সর্বনাশ হতে পারে। একটি নায়কের কথা শেষ হতে না হতেই দূর থেকে শোনা গেল ঘন ঘন দামামার আওয়াজ। এখানে মানুষের সাড়া নেই, দামামা বাজায় কে? আমি জিজ্ঞাসু চোখে একটি নায়কের দিকে তাকালো। সে বিবর্ণ মুখে উৎকণ্ঠ হয়ে দামামা ধ্বনি শুনছিল। ফিলিপ বললেন, বিনয়বাবু, এই ঢাকের আওয়াজ কিন্তু শুভ লক্ষণ নয়। আমি বিভিন্ন দেশের বনে বনে অনেক ঘুরেছি, সব জায়গাতেই দেখেছি বনবাসী আদিম বাসিন্দাদের কাছে ঢাকের আওয়াজ বেতার টেলিগ্রামের মতো কাজ করে। এই ঢাকের আওয়াজ অর্থহীন নয়, এর মধ্যে আছে সাংকেতিক ভাষা, আমরা তা বুঝি না। ঢাক বাজিয়ে ওরা দূর দূরান্তের গ্রাম থেকে গ্রামান্তরে খবর পাঠিয়ে দেয়। একটি নাইককে দেখুন, ওর মুখ মরার মতো সাদা হয়ে গেছে। নিশ্চয়ই ও ঢাকের ভাষা বুঝতে পেরেছে। একটি নায়ককে তখন দেখাচ্ছিল নিশ্চল জড়মূর্তির মতো। আমাদের অস্তিত্ব পর্যন্ত সে যেন ভুলে গিয়েছে। ফিলিপ এগিয়ে গিয়ে তার কাঁধের উপরে একখানি হাত রাখলেন। সে চমকে উঠে প্রায় অবরুদ্ধ স্বরে বলল, আমরা ধরা পড়ে গিয়েছি। কি করে জানলে তুমি? ওই যে ওই ঢাকের আওয়াজ শুনে। ওই ঢাক কি বলছে? ও বলছে, জাগো জাগো, শত্রু মারো। তখন বনভূমি সমাধির মতো। পাখিরাও বাসায় ফিরে তাদের গান ভুলে গিয়েছে। আলোর আসরে কালোর প্রলেপ পুরু হয়ে উঠছে ধীরে ধীরে। দূরের দৃশ্য প্রায় দেখাই যায় না। গাছের গাছপালাও ঝাপসা, সব যেন রহস্যময়। গভীর অরণ্যের মৌনব্রত ভঙ্গ করছে কেবল ওই সুদূরের সুগম্ভীর দামামা। সে নাকি বলতে চায়, অসম্ভব নয়, একটি নায়ক ভুল বলবে কেন? সে যে স্বদেশী দামামার সাংকেতিক ভাষা জানে। আচম্বিতেই দূর থেকে আরেকটি দামামার ধ্বনি বাজল। তারপর তৃতীয়, তারপর চতুর্থ দামামাও কথা বলতে লাগলো। তারপর আমাদের পিছনে, আমাদের সামনে, আমাদের ডাইনে ও বাঁয়ে একই ভাষায় বেজে উঠল আরো কত যে দামামা। আন্দাজে তার হিসাব করা এক প্রকার অসম্ভব। সবাই এক স্বরে এক কথাই বলছে। আকাশ বাতাস পৃথিবী হয়ে উঠল শব্দে শব্দে শব্দময়। সেই ভয়াবহ সাংঘাতিক ঐক্যতানে বনস্পতিটা যেন থরথর করে কাঁপতে কাঁপতেই আর্তনাদ করতে লাগলো। অন্ধকার যত নিবিড় হয়, দামামার হুঙ্কার ততই বেড়ে ওঠে। পর্বত অরণ্যের উপরে তিমিরের আবরণ ফেলে অন্ধ নিশিথিনী যেন স্তম্ভিত হয়ে সেই অভিশাপ বাণী শুনতে লাগলো, মারো মারো, শত্রু মারো। একটানা দ্রিম দ্রিম বলে যেন আচ্ছন্ন হয়ে গেল আমাদের কান ও প্রাণ। ফিলিপ ব্যস্ত হয়ে বললেন, ঢাকগুলো শব্দ যে ক্রমেই এদিকে এগিয়ে আসছে। সত্যিই তাই। চতুর্দিক থেকে যেন শব্দময় মৃত্যুর অদৃশ্য বেড়াজাল ক্রমেই এগিয়ে ছোট হয়ে আসছে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিক থেকেই আসছে শব্দ তরঙ্গের পর শব্দ তরঙ্গ। মন যেন হাঁপিয়ে ওঠে। বিনয়বাবু বললেন, কোন দিকে যাব? সব দিকেই তো শত্রু। বিমল বললে, শত্রুরা বোধ হয় সংখ্যায় অগণ্য। বন্দুক ছুঁড়েও আমাদের বাঁচবার সম্ভাবনা নেই। ফিলিপ বললেন, একটি নাইক, আমাদের কি শেষটা কলে পড়া ইঁদুরের মতন মরতে হবে? পালাবার কোনো পথে কি আর খোলা নেই? একটি নায়ক বাঁধো বাঁধো গলায় বলল, একটা উপায় আছে, কিন্তু কিন্তু বলে থামলে কেন? জীবন যখন বিপন্ন তখন আবার কিন্তু কি? কিন্তু সে যে মহাপবিত্র স্থান, বিধর্মী বিদেশিদের সেখানে প্রবেশ নিষেধ। এই কি তোমার কৃতজ্ঞতা একটি নাইক? আমরা মরবো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? ভুলে যেও না বিদেশি, যারা ঢাক বাজিয়ে ছুটে আসছে তারা আমাকেও দয়া করবে না। আমি যে বিশ্বাসঘাতক, আমারও মৃত্যু অনিবার্য। তাহলে আর ইতস্তত করছো কেন? আমাদেরও বাঁচাও, নিজেও প্রাণ রক্ষা করো।
এক জায়গায় আশ্রয় নিলে আমরা প্রাণে বাঁচতে পারি, কিন্তু সেখানে তোমাকে নিয়ে গেলে আমার ইহকাল পরকাল দুই নষ্ট হবে। আচ্ছা, তবে তাই হোক। এক পাপ ডেকে আনে অন্য পাপকে। নিজের কথা আর ভাববো না। এসো আমার সঙ্গে, এসো তোমরা। টর্চের আলো ফেলে দেখলুম সামনেই একটা উঁচু পাহাড়। অত্যন্ত সংকীর্ণ এক সুড়িপথ ধরে একটি নায়িক উপরের দিকে উঠে যাচ্ছে। সে পথে পাশাপাশি দুজনের ঠাঁই হয় না। পরে পরে আমরাও উঠতে লাগলুম। 40-50টা দামামা তখনও প্রচণ্ড চিৎকার করতে করতে এগিয়ে আরো এগিয়ে আসছে। মিনিট 10 ধরে উপরে উঠে এক জায়গায় দাঁড়িয়ে একটি নায়িক বলল, এইখানে আছে আমাদের আশ্রয়। বলেই পাহাড়ের গায়ের উপর একখানা হাত রাখলে। চারিদিকে ভালো করে টর্চের আলো ফেলেও সেখানে অটল পাহাড়ের মসৃণ ও নীরের প্রাচীর ছাড়া আর কিছুই দেখতে পেলুম না। ফিলিপ বললেন, কোথায় আশ্রয়? এখানে তো মাথা গোজবার জায়গাটুকু নেই। ওদিকে শত্রুরা যে পাহাড়ের তলায় এসে পড়ল। নিশ্চয়ই সেখানে কোনো গুপ্ত যন্ত্র ছিল। পাহাড়ের গায়ে হাত দিয়ে একটি নায়িক কি করলে জানি না, কিন্তু হঠাৎ দুখানা বড় বড় পাথর দুদিকে সরে গিয়ে প্রকাণ্ড একটা দ্বার পথের সৃষ্টি করলে। একটি নায়িক গম্ভীর স্বরে বললে, বিদেশি, ভিতরে ঢুকে দেখো। টর্চের আলো জেলে সর্বাগ্রে ভেতরে ঢুকেই আমি স্তম্ভিতের মতন দাঁড়িয়ে পড়লুম। সবিস্ময়ে রোমাঞ্চিত দেহে দেখলুম সর্বাগ্রে কাপড় মুড়ি দিয়ে অত্যন্ত স্থিরভাবে বসে রয়েছে 8-10টা লাল মানুষের মূর্তি, এবং তাদের ভয়ঙ্কর বিকট দন্ত হাঁ করা মুখে অত্যন্ত স্থির হয়ে আছে বিস্ফারিত চোখের এমন ভীষণ ও বিভৎস দৃষ্টি যে দেখলেই বুকের কাছটা ভয়ে ছ্যাঁত করে ওঠে। সেই অতি ভয়ানক ও পাথরের মূর্তির মতন স্থির মানুষগুলোকে দেখেই আমার সর্বাঙ্গ এমন আড়ষ্ট হয়ে গেল যে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারলাম না। রামহরি চিৎকার করে বলল, ওরে বাবা রে, এ ভূতের কপ্পরে এসে পড়েছি রে। ও খোকা বাবু, ও কুমার বাবু, ও খোকা বাবু, কুমার বাবু। ভয়ে তার মুখ দিয়ে আর কথা বেরোল না। রামহরির সেই ভীষণ চিৎকারে আমার আড়ষ্ট ভাবটা কেটে গেল। ফিলিপ রেগে গিয়ে বললেন, একটি নায়িক, তুমি কি ভুলিয়ে আমাদের শত্রুদের ফাঁদে এনে ফেললে? আমি তাড়াতাড়ি বন্দুক তুললুম। একটি নায়িক আমার হাত চেপে ধরে বন্দুক ছুঁড়তে মানা করলে। তারপর ফিলিপের দিকে ফিরে বললে, বিদেশি, এরা আমাদের শত্রু নয়, এরা জ্যান্ত মানুষও নয়। তার মানে? ওগুলো হচ্ছে মামি। মামি? কেন বিদেশি, তুমি কি জানো না মিশরের মতো এদেশেও মৃতদেহকে শুকিয়ে রক্ষা করবার প্রথা ছিল? এগুলো হচ্ছে আমাদের পূর্বপুরুষদের মৃতদেহ। এই গুহা হচ্ছে প্রাচীন সমাধি গুহা। এই বিপুল গুহার গভীর অন্ধকারে হাতড়ালে এমন হাজার হাজার অটুট মৃতদেহ পাওয়া যাবে। এই মৃতদেহের মধ্যে প্রত্যেকেই আগে ছিলেন দেশের প্রধান প্রধান ব্যক্তি। কেউ বা ছিলেন ইনকা, কেউ বা ছিলেন প্রধানমন্ত্রী, কেউ বা সেনাপতি, কেউ বা প্রধান পুরোহিত। কোনো সাধারণ মৃতদেহের ঠাঁই এখানে নেই। ইতিমধ্যে বাঘা অতিশয় সন্তর্পণে অগ্রসর হয়ে সেই শুকনো মরাগুলোর কাছে গিয়ে দাঁড়ালো। তারপর দেহগুলো ভালো করে শুকে দেখে নির্ভয়ে ল্যাজ নাড়তে নাড়তে ফিরে এলো। এমন একটা ভাব নিল যেন সে বলতে চায়, তোমাদের কোনো ভয় নেই, এগুলো হচ্ছে মানুষের মতন দেখতে বাজে পুতুল। বিমল বললে, কুমার, আফ্রিকায় আমরা যখন আবার জখের ধনের খোঁজে গিয়েছিলাম তখন রত্ন গুহার ভেতরে যোদ্ধাদের মামি দেখে কি রকম আশ্চর্য হয়েছিল মনে আছে? আমি বললুম, মনে আছে বই কি, আমি তো সেই কথাই ভাবছিল। ওদিকে বাইরে দামামাগুলো এখনো শ্রান্ত হয়ে পড়েনি। তারা বেজে চলেছে সমান জোরে সমান তালে। তাদের মুখে এখনো সেই একই সাংকেতিক বাণী, মারো মারো শত্রু মারো, মারো মারো শত্রু মারো, মারো মারো শত্রু মারো। শব্দ ক্রমেই কাছে আসছে, ক্রমে আরো আরো কাছে। গুহা মুখ থেকে উঁকি মেরে দেখলুম পাহাড়ের নিচে নিকটে দূরে সুবৃহৎ অরণ্যব্যাপী অন্ধকারকে যেন শত ছিদ্র করে দিয়েছে শত শত জ্বলন্ত মশালের জ্বলন্ত আলো। একটি নায়িক রীতিমতো বিস্মিতভাবে বলল, বনে বনে এত মশালের আলো? বিদেশি, তোমাদের ধরবার জন্য আজ বোধহয় সূর্যনগরের সমস্ত যোদ্ধাই এখানে ছুটে এসেছে। ফিলিপ বললেন,
ইয়ে যেন মশা মারতে কামান পাতা, তুচ্ছ এই কজন লোককে মারবার জন্যে। তোমরা আর তুচ্ছ নও বিদেশি, তুচ্ছ নও। তোমরা আজ যেখানে এসে দাঁড়িয়েছ, আজ পর্যন্ত কোনো বিদেশি সূর্যনগরের এত কাছে আসতে পারেনি। যদি কোনো ফাঁক দিয়ে লুকিয়ে তোমরা সূর্যনগরে ঢুকে পড়ো, সেই ভয়েই ওরা চারিদিক আগলে মানুষের বেড়াজাল ফেলে এগিয়ে আসছে। এ জাল ভেদ করে একটা নেংটি ইঁদুর পর্যন্ত এখান থেকে আর বাইরে যেতে পারবে না। দেখতে দেখতে অনেকগুলো মশাল একেবারে পাহাড়ের নিচে এসে পড়ল। সঙ্গে সঙ্গেই দামামার শব্দকে ছাপিয়ে জেগে উঠল জনসমুদ্রের কলকোলাহল। একটি নাইক পাহাড়ের গায়ে হাত বুলিয়ে আবার কোনো কল টিপলে, আর সঙ্গে সঙ্গেই গুহা মুখের পাথর কপাট সশব্দে বন্ধ হয়ে গেল। ফিলিপ বললেন, একটি নাইক, গুহা মুখ বন্ধ করাতে কোনো লাভ নেই। গুহার ভেতরে আসার কৌশল তো ওরাও জানে। হ্যাঁ জানে, কিন্তু তবুও ওরা ভেতরে আসতে পারবে না। এ কবাট এমনভাবে তৈরি যে ভেতর থেকে বন্ধ করলে বাইরে থেকে কেউ আর খুলতে পারবে না। তাই তো আমি এখানে এসেছি। গুহার ভুতুরে অন্ধকার বোধ করেই রামহরির ধাতস্থ হল না। সে দেরি না করেই পেট্রোলের একটা লণ্ঠন জেলে ফেলল। এতক্ষণে বুঝতে পারলুম দীর্ঘতায় এই গুহা কি বিপুল। পেট্রোলের অমন যে তীব্র আলো, তাও গুহার দূরবর্তী অন্ধকারের মধ্যে গিয়ে একেবারেই হারিয়ে যাচ্ছে। গুহা মুখের দেয়ালের দিকে আমরা পিছন ফিরে দাঁড়িয়েছিলাম। বাঁয়ে আর ডাইনেও দুদিকে দূরে দূরে দেয়াল দেখতে পেলুম বটে, কিন্তু সামনের দিকে তাকিয়ে মনে হলো গুহার যেন আর শেষ নেই। গুহার দুদিকেই চোখে পড়ল আর এক অপূর্ব ভীষণ দৃশ্য। দেয়ালের দিকে পিঠ রেখে বসে বা দাঁড়িয়ে রয়েছে সারি সারি সুরক্ষিত মৃতদেহ। সংখ্যায় যে তারা কত, গুণে বলা অসম্ভব। দুদিকেই তাদের শ্রেণী আলোক সীমানার বাইরে গিয়ে ক্রমেই অস্পষ্ট হয়ে নিবিড় তিমিরের মধ্যে হারিয়ে গিয়েছে। তাদের কেউ যুবা, কেউ পৌর, কেউ বা বৃদ্ধ। তাদের কারুর মাথায় মুকুট, কারুর মাথায় পালকের টুপি, কেউ বা মুন্ডিত মুন্ড। তাদের কারুর হাতে রাজদণ্ড, কারুর হাতে তরবারি, ধনুক বা বর্ষা, কেউ বা যুক্ত করে যেন উপাসনায় নিযুক্ত। প্রত্যেকের নিষ্পলক চোখে স্তম্ভিত পাথরের দৃষ্টি। দেখলেই বুকটা শিউরে ওঠে, গায়ে কাঁটা দেয়। মৃত্যুর সময়ে মুখের উপরে যে বিভৎস ভাব নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, অনেকের মুখমণ্ডলেই আজও তার চিহ্ন লেখা রয়েছে। রামহরি কাঁপতে কাঁপতে বলল, তোমরা মানুষের কাছ থেকে পালিয়ে এলে কিনা এই গুরুস্থানের বাসির মরার মূল্যকে? আজ রাত দুপুরে এরা যখন জাগবে আমাদের। হঠাৎ খুব কাছেই আমাদের পিছন থেকে বজ্রগম্ভীর স্বরে চিৎকার করে কে বলল, খুন খুন, আজ তোদের খুন করব। আমরা এক এক লাফে চমকে পিছনে ফিরে দাঁড়ালো। একটি নাইক মৃদু হেসে বলল, ভয় নেই, এ হচ্ছে কালোবাজের গলা। ফিলিপ বললেন, কোথায় সে? গুহার দরজার পাশে দেওয়ালে একটা ফুটো আছে। কালোবাজ কথা বলছে সেই ফুটোয় মুখ দিয়েই। কালোবাজ আবার হুঙ্কার দিয়ে বলে উঠল, একটি নাইক, তুই যে সমস্ত অনিষ্টের মূল তা আমাদের জানতে বাকি নেই। ভালো চাস তো এখনই দরজা খুলে দে। ছিদ্রের কাছে গিয়ে একটি নাইক বললে, কেন বলো তো দেখি? নিজের হাতে দরজা খুলে নিজের মৃত্যুকে কি নিজেই যেচে ডেকে আনবো? ভালো মানুষের মতো এখনই যদি দরজা খুলে দিস, তাহলে তোদের সকল অপরাধ মার্জনা করব। তুমি কত বড় দয়ালু তা আমার জানতে বাকি নেই। দরজা আমি কিছুতেই খুলব না। ওরে নির্বোধ, দরজা বন্ধ করে কি তুই বাঁচবি বলে মনে করিস? জানিস এই গুহা থেকে বাইরে বেরোবার আর দ্বিতীয় পথ নেই? জানি। এইখানে বসে আমরা দিনের পর দিন পাহারা দেব। তার ফল কি হবে তুই জানিস? পানীয় আর খাদ্যের অভাবে আমরা মারা পড়ব। সে মৃত্যু কি খুব সুখের? কালোবাজ, কোনো মৃত্যুই সুখের নয়, কিন্তু তোমার মতো নরদানবের হাতে পড়ে শত অপমান আর নির্যাতন সয়ে মরাচ্ছে ভয়ানক আর কিছুই নেই। কালোবাজ বিকট স্বরে হা হা করে হাসতে হাসতে বলল, ওরে একটি নাইক, ওরে টিকটিকি, বেশ বেশ, তবে তাই হোক।
সে আরো জোরে হা হা করে হাসতে লাগল। সে যতই হাসে বাঘা ততই রেগে গিয়ে গালাগালি দেয়। তার হাসি আরো কতক্ষণ চলতো জানি না, কিন্তু বিমল হঠাৎ এগিয়ে গিয়ে ফুটোর ভিতরে বন্দুকের নলটা ঢুকিয়েই ঘোড়াটা টিপে দিল, এবং তারপরেই একটা ভয়ঙ্কর আর্তনাদ। বিমল ফিরে দাঁড়িয়ে বলল, আমাদের কপালে যা আছে তাই হবে, কিন্তু কালো বাজের অট্টহাসি পৃথিবীর আর বোধহয় কেউ শুনতে পাবে না। আচম্বিতে গুহার ভিতরে রামহরি ও বাঘা একসঙ্গে বিষম জোরে চেঁচিয়ে। আমি বললাম, কি হলো রামহরি, ব্যাপার কি? রামহরি খালি ঠক ঠক করে কাঁপে, কোনো কথাই আর বলতে পারে না। বাঘার চিৎকার আরো বেড়ে ওঠে। বিনয়বাবু দুই হাতে রামহরির দুই কাঁধ ধরে জোরে নাড়া দিতে দিতে বললেন, শোনো শোনো রামনি, তুমি অমন করছো কেন? কি হয়েছে, কি হয়েছে তোমার? রামহরি মাটির উপর ধপাস করে দুই পা ছড়িয়ে বসে পড়ে বলল, বিমল বিরক্ত স্বরে বলল, উফ, মাথার উপরে বিপদের খাড়া ঝুলছে আর এ সময় ভূত ভূত করে পাগলামি, ভালো লাগে না এসব। এই উঠে দাঁড়াও, ভালো করে তাকিয়ে দেখো, এখানে শুধুমাত্র আমরা আছি, আমরা ভূত নই। রামহরি কিছুমাত্র শান্ত হল না, তার দুই বিস্ফারিত চোখ যেন ঠিকরে পড়ছে। সে শিউরে উঠে বলল, ভগবান, আমারে অজ্ঞান করে দাও, এ দৃশ্য আর দেখতে পাচ্ছি না, ভগবান আমারে অজ্ঞান। আমি বললাম, রামহরি কোন দৃশ্য, কোথায়, কোন দিকে? রামহরি একদিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। ডান দিকের দেয়ালের সামনে দুটো শুষ্ক মৃতদেহের মাঝখানে মানুষের চেয়ে বড় একখানা কিম্ভূত কিমাকার কালো মুখ দেখা যাচ্ছে। কোনো মৃতদেহের মুখের সঙ্গে সেই মুখ মেলে না, না রঙে, না ভাবে, না আকারে। সেই মুখ জীবন্ত, তার চোখেও মরার চাহনি নেই। মিথ্যে বলবো না, আমার বুকটা কেমন ঢিপ করে উঠল। রামহরি বললে, ওই বাসি মরা জ্যান্ত হয়ে উঠল গো, আর আমাদের রক্ষা নেই, আর আমাদের রক্ষা নেই। একটি নাই ক্ষীণ স্বরে বলল, প্রেত মানুষ। একসঙ্গে হুঙ্কার দিয়ে উঠল বিমল ও ফিলিপের বন্দুক। পর মুহূর্তে মুখখানা সাত করে মিলিয়ে গেল। একটা ভয়াবহ গর্জন শুনলুম, এবং সঙ্গে সঙ্গেই একটা মৃতদেহ হঠাৎ জীবন্ত হয়ে দুলতে লাগলো। খানিক আলো আর খানিক কালোর সেই লীলাখেলার মধ্যেই বিভীষণ এক মূর্তির আবির্ভাব ও অন্তর্ধান, এবং তারপরেই সেই গর্জন আর এই দোদুল্যমান মৃতদেহ রহস্যময় সমাধি গুহার চারিদিকে যে রোমাঞ্চকর অপার্থিবতা সৃষ্টি করল, বর্ণনায় আমি তা বোঝাতে পারবো না। বলতে লজ্জা হয়, আমিও হতবুদ্ধির মতন দাঁড়িয়ে রইলুম। রামহরি কাঁদো কাঁদো গলায় বলল, ওই গো, আরো একটা মরা বেশি উঠলো। বিমল বললে, আরে দূর, মরা বেঁচে উঠলো না ছাই, ওই মূর্তিটা নড়ছে না কেন জানো? বিমলের মুখের কথা শেষ হতে না হতেই মৃতদেহটা হুড়মুড় করে সশব্দে মাটির উপরে পড়ে গেল। রামহরি দুই হাতে চোখ চাপা দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, খোকা বাবু, ও খোকা বাবু, এরপরেও কি তোমরা আমার কথা বিশ্বাস করবে না? না, হয় আমাদের কারুর বন্দুকের গুলি ওই মরাটার গায়ে লেগেছে, না হলে ওর পিছনে যে মূর্তিটা সরে গেল তারই ধাক্কায় ওটা দুলে নিচে পড়ে গিয়েছে। কিন্তু অমন ভীষণ গর্জনটা করলো কে? সেই মূর্তিটা বন্দুকের গুলিতে আহত হয়েছে। বিমলের কথা হয়তো যুক্তিসঙ্গত, কিন্তু তবু আমার মন খুঁত খুঁত করতে লাগলো। ফিলিপ বললেন, কিন্তু এই মুহূর্তে যে অদৃশ্য হলো সে কে? একটি নাইক বললে, প্রেত মানুষ। ফিলিপ বললেন, একটি নাইক, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, প্রেত মানুষ কথার কোনো অর্থ হয় না। প্রেতও বুঝি, মানুষও বুঝি, কিন্তু প্রেত মানুষ আবার কি? একটি নাইক জবাব না দিয়ে ফেল ফেলে চোখে চারদিকে আনাচে কানাচে তাকাতে লাগলো। বিনয়বাবু ঘাড় নাড়তে নাড়তে বললেন, যে মূর্তিটা এইমাত্র দেখা দিয়ে অদৃশ্য হলো, তাকে তোমরা চিনতে না পারলেও আমি চিনতে পেরেছি। কিন্তু কি আশ্চর্য!
ফিলিপ বললেন, যদি চিনতেই পেরে থাকেন তাহলে বলছেন না কেন? কথা না শেষ করেই তিনি চমকে উঠে থেমে গেলেন। গুহার ভিতরে হঠাৎ শব্দ জাগল। কে যেন ভারী ভারী পা ফেলে গুহাতল কাঁপিয়ে তাড়াতাড়ি দূরে, আরো দূরে চলে যাচ্ছে। আমরা সকলেই সবিস্ময়ে উৎকণ্ঠ হয়ে শুনতে লাগলুম। পায়ের শব্দ ক্রমেই ক্ষীণ হয়ে শেষটা একেবারেই মিলিয়ে গেল। বিনয়বাবু আবার বললেন, বড়ই আশ্চর্য। আমি জিজ্ঞাসা করলাম, আপনি বারবার আশ্চর্য হচ্ছেন কেন? আশ্চর্য হব না? বলো কি? একটি নায়িকার কালোবাজের মুখে শুনলে তো, এই গুহার ভেতরে ঢুকবার আর এখান থেকে বেরোবার পথ আছে একটি মাত্র। অর্থাৎ যে পথ দিয়ে আমরা এখানে এসেছি সে পথ আমরা নিজেরাই খুলে আবার বন্ধ করেছি। কিন্তু বিমল উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, বিনয়বাবু, আমিও ঠিক ওই কথাই ভাবছি। ওই মানুষ বা অমানুষ বা জন্তুটা ওই গুহার ভেতরে ঢুকলো কেমন করে? তবে কি এখানে অন্য কোনো পথ আছে? জানবার চেষ্টা করলে হয়তো সে রহস্য জানতে পারাও যাবে। কুমার, পেট্রোলের লণ্ঠনটা নিয়ে তুমি আমার সঙ্গে এসো। মিস্টার ফিলিপ, বিনয়বাবু, বন্দুক বাগিয়ে ধরে আর সবাইকে নিয়ে আপনারাও আসুন। বলেই সে দ্রুত পদে অগ্রসর হল। এইমাত্র যেখান থেকে সেই কিম্ভূত কিমাকার দানব মূর্তিটা অদৃশ্য হয়েছিল, বিমল একেবারে সেইখানে গিয়েই হাজির হল। আমি লণ্ঠনটা উঁচু করে তুলে ধরতেই বিমল বলে উঠল, কুমার, যা ভেবেছি ঠিক তাই। দেখো দেখো। নিচের দিকে তাকিয়ে দেখলুম গুহাতলে টাটকা রক্তের ছড়াছড়ি। ফিলিপ বললেন, বেশ বোঝা যাচ্ছে সেই মূর্তিটা আহত হয়েই এখান থেকে পালিয়ে গিয়েছে। বিমল বললে, হ্যাঁ, দেয়াল আর মরাগুলোর মাঝখানে বেশ খানিকটা ফাঁক আছে। মূর্তিটা এইখান দিয়ে পালিয়ে গিয়েছে। দেখুন দেখুন, রক্তের দাগও একটানা গিয়েছে ওই দিকেই। আমাদের তাহলে আর বাজে ঘুরে মরতে হবে না। ওই পথই হচ্ছে আমাদের গন্তব্য পথ। বিমল আবার রক্তরেখা ধরে অগ্রসর হল। সঙ্গে সঙ্গে তার তীক্ষ্ণ দৃষ্টি জাগ্রত ও হাতের বন্দুক উদ্যত হয়ে রইল। বাম হাতে লণ্ঠন ধরে আমিও রিভলভারটা নিলুম ডান হাতে। কি জানি কখন কোথায় কোন ভয়ঙ্করের সঙ্গে আচমকা চোখাচোখি হয়ে যায়, বলা তো যায় না। মিনিট 10 এইভাবে এগিয়ে গিয়ে দেখি মরার সারি শেষ হয়ে গিয়েছে এবং গুহার দেয়ালটাও মোড় ফিরে গেছে ডান দিকে। কিন্তু মোড় ফিরেই আমার সর্বাঙ্গ দিয়ে যেন একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। পায়ের তলায় দেয়ালের গায়ে সুদীর্ঘ কার্নিশের মতন হাত দেড়েক চওড়া জায়গা, তার উপর দিয়েই আমাদের রক্ত ছড়ানো পথ এবং তার নিচেই রয়েছে এক ভয়াল বিরাট ও অদ্ভুত গহ্বর। অন্ধকারে তার ওপারেও নজর চলে না এবং তার অদৃশ্য তলদেশ খুঁজতে গেলেও বোধহয় পাতাল প্রবেশ ছাড়া উপায় নেই। ভয়ে কাঁপতে কাঁপতে দেয়াল ঘেঁষে অতি সাবধানে অগ্রসর হতে লাগল। একবার পা ফসকালেই নিশ্চিত মৃত্যু। আরও খানিকটা এগোবার পর অকস্মাৎ এক নূতন ও বিস্ময়কর অনুভূতি আমাকে যেন চাঙ্গা করে তুলল। এতক্ষণ গুহার বদ্ধ আবহের মধ্যে প্রাণটা যেন হাঁপিয়ে উঠেছিল। হঠাৎ গায়ে এসে লাগলো কনকনে ঠান্ডা মুক্ত বাতাসের আনন্দময় উচ্ছ্বাস। বিমলও অনুভব করেছিল। পুলকিত কণ্ঠে বলল, কুমার, এ তো বাইরের হাওয়া। আমি জবাব দেবার আগেই শুনতে পেলুম অমানসিক কণ্ঠের এক ভৈরব হুঙ্কার। পর মুহূর্তেই ঠিক যেন দেয়াল ফুঁড়ে বেরোলো একখানা প্রকাণ্ড রক্তাক্ত ও হিংস্র দানবের মতন ঘোর কৃষ্ণবর্ণ মুখ। তার দুই নিষ্ঠুর চোখ দিয়ে ঠিকরে পড়ছে আগুনের ফুলকি। সেই মহাভয়ঙ্কর ও আশ্চর্য মুখখানা আমাদের স্তম্ভিত চোখের সামনে জেগেছিল মাত্র 2 থেকে 3 সেকেন্ড। আচম্বিতে অমানসিক কণ্ঠের ভৈরব হুঙ্কার শুনে আর ততোধিক অমানসিক মুখখানা দেখে আমি এমন চমকে উঠলুম যে আমার হাত থেকে লণ্ঠনটা আরেকটু হলেই ফসকে পড়ে যাচ্ছিল আর কি। কিন্তু কি সতর্ক আমার বন্ধু বিমল! সে যেন যে কোনো মুহূর্তেই এই রকম বিপদের জন্যই প্রস্তুত ছিল। কারণ মুখখানাকে আমরা ভালো করে দেখবার আগেই তার হাতের বন্দুক গর্জন করে উঠল।
প্রচণ্ড একটা দানব দেহ বিষম এক ডিগবাজি খেয়ে পড়ল গিয়ে একেবারে পাশের বিরাট ও গভীর গহ্বরের মধ্যে। মনে হলো অতল গহ্বরের নিরন্ধ্র অন্ধকারের ভিতরে ঢুকে মিলিয়ে গেল যেন আরেকটা জ্যান্ত মূর্তিমান অন্ধকার। ভগবান জানেন সেই বিরাট গহ্বরের গভীরতা কত, কারণ প্রায় 15-20 সেকেন্ড কাটবার পরে অনেক অনেক নিচু থেকে উঠে এলো একটা মস্ত দেহ পতনের শব্দ। ফিলিপ বললেন, সাবাস সাবাস বিমলবাবু, অদ্ভুত আপনার লক্ষ্য। রাক্ষসটার দেহের এমন জায়গায় গুলি লেগেছে যে মরবার আগে একটা আর্তনাদ করারও সময় পেল না। আমি বললুম, রাক্ষসটা নিশ্চয়ই এখানে এসে আমাদের আক্রমণ করার জন্য অপেক্ষা করছিল। বিনয়বাবু বললেন, তোমরা রাক্ষস রাক্ষস করছো কেন? ও রাক্ষস নয়। রামহরি বলল, ভূত, পিশাচ, দৈত্য। একটি নায়ক বললে, প্রেত মানুষ। বিনয়বাবু মাথা নেড়ে বললেন, রাক্ষস নয়, ভূত পিশাচও নয়, প্রেত মানুষও নয়। ফিলিপ বললেন, তবে বিনয়বাবু মুখ খোলবার আগেই বিমল বলে উঠল, চুলোয় যাগো সব বাজে কথা। কোথা থেকে বাইরের হাওয়া আসছে আগে সেইটাই দেখা দরকার। এমন সময়ে আমরা সবিস্ময়ে শুনলুম বাঘার উচ্চ কণ্ঠের উত্তেজিত চিৎকার। এ ভয়ের বা রাগের নয়, পরিপূর্ণ আনন্দের চিৎকার, এবং এই চিৎকার আসছে গুহার বাইরে থেকেই। তারপরেই যেখানে দানব মূর্তির আবির্ভাব হয়েছিল ঠিক সেইখানেই যেন পাথরের দেয়াল ফুঁড়ে দেখা দিল আমাদের বাঘা। আমাদের দিকে চেয়ে সে 2-3 বার ঘেউ ঘেউ করে ডাকল এবং তারপরেই প্রবলভাবে লাঙ্গুল দোলাতে দোলাতে এক লাফে অদৃশ্য হয়ে গেল, এবং তারপরেই তার ঘেউ ঘেউ রব আসতে লাগলো বাইরে থেকে। যেন সে জানাতে চায় সে বাইরে বেরোবার পথ খুঁজে পেয়েছে, আমরা যেন তাড়াতাড়ি তার সঙ্গে চলে যাই। যদি আবার কোনো দানব শত্রু আমাদের অপেক্ষায় দেয়ালের আড়ালে লুকিয়ে থাকে, সেই ভয়ে এতক্ষণ আমরা ইতস্তত করছিলাম। কিন্তু বাঘার ব্যবহার দেখে আমাদের আর কোনো ভাবনাই রইল না। আবার সামনের দিকে এগিয়ে চললুম। বেশি দূর নয়, মাত্র 10-12 পা এগিয়েই দেখলুম পাশের দিকে পাহাড়ের দেয়ালে মস্ত একটা ফাটল, এবং তারই মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেছে লক্ষ তারার চকমকি লাগানো কালো আকাশের খানিকটা। সেই ফাটল দিয়েই গুহার ভিতরে হু হু করে প্রবেশ করছে শীতল বাতাসের উচ্ছ্বাস। একটি নায়ক বলল, এই ফাটলের কথা আমরা কেউ জানতুম না। কদিন আগেই এখানে ভূমিকম্প হয়ে গিয়েছে, হয়তো এটা তারই কীর্তি। ফাটলের জন্ম বিবরণ নিয়ে আমরা কেউ আর মাথা ঘামালুম না। ফাটলটা যে এখন এখানে আছে আমাদের পক্ষে তাই যথেষ্ট। সকলে একে একে সেই বিচিত্র সমাধি গুহার বিপুল গর্ভ থেকে বেরিয়ে এসে দাঁড়ালুম মুক্ত বাতাসের এলাকায়। সঙ্গে সঙ্গেই আমাদের সাদর সম্ভাষণ করবার জন্যই যেন চারদিক থেকে ছুটে এলো অরণ্যের মর্মর কলরব। একটা ঝর্ণার ঝরঝর টানও শুনতে পেল, কিন্তু কিছুই দৃষ্টিগোচর হলো না। সব দিকেই ঘুটঘুট করছে দারুণ অন্ধকার। একটি নায়ক বললে, আমরা কোথায় এসেছি সেটা আন্দাজ করতে পারছি। বিদেশি পাহাড়ের গা এখান থেকে সোজা নিচের দিকে নেমে গিয়েছে। অন্ধকারে আর পথ চলা নয়, এইখানে বসেই বাকি রাতটুকু এবার কাটিয়ে দিতে হবে। উষার আলোকোৎসবে গান গাইতে লাগলো পাখির দল। পুলক রোমাঞ্চ জাগিয়ে বনে বনে দুলতে লাগলো সরস শ্যামলতা, এবং আকাশ তার কালো শাড়ি বদলে পড়ল উজ্জ্বল নীলাম্বরীখানি। আর আমাদের পায়ের তলায় সে কি অভাবিত অদ্ভুত দৃশ্য! আমরা সবাই তাকিয়ে রইলুম অভিভূতের মতন। কেমন করে সে দৃশ্য বর্ণনা করব বুঝতে পারছি না। সার্কাসের গ্যালারি যেমন মণ্ডলাকারে চারদিক জুড়ে নেমে আসে, এখানেও তেমনি মাইল 3-4 জায়গা জুড়ে চারদিক থেকেই পর্বতের প্রাচীর ক্রমশ ঢালু হয়ে নেমে গিয়েছে একটি চক্রাকার সমতল জমির দিকে। সেই গোল জমির আয়তন 1.5 কি 2 মাইলের মধ্যেই, এবং সেইখানেই রয়েছে ছবির মতন চমৎকার একটি শহর। উঁচু মন্দির ও প্রাসাদ, সিংহদ্বার, ছোট বড় মাঝারি সারি সারি বাড়ি ও রাজপথ, এবং এখানে ওখানে নীল সরোবর ও ফুলে ফুলে রঙিন উদ্যান। কিছুই আমাদের নজর এড়ালো না। একটি নায়ক হঠাৎ অভিভূত কণ্ঠে বলে উঠল, বিদেশি
পৃথিবীর বুকের ভিতর লুকিয়ে রাখা এই আমাদের আদরের সূর্যনগরী। পূর্ব পর্বতের উপরে ওই দেখো গিরিসংকট, ওরই মধ্যে দিয়ে সূর্যনগরে যাতায়াত করবার জন্য আছে একটিমাত্র পথ, আর ওরই মধ্য দিয়ে প্রভাতের প্রথম সূর্যের সোনালি কিরণ এসে নগরের সূর্য দেউলের সোনার গম্বুজে জেলে দেয় বিদ্যুৎ আগুনের পতাকা। তারপর দুপুরে যখন সূর্য পূর্ণমহিমায় জাগেন মাঝ গগনে, তখন চারিদিকের এই ঢালু পাহাড়ের গা বেয়ে নগরের উপর গড়িয়ে পড়তে থাকে আলোক দেবতার আশীর্বাদের মতন প্রখর রৌদ্রের প্রবল বন্যা। সঙ্গে সঙ্গে মন্দিরে মন্দিরে জেগে ওঠে স্বর্ণ ঘণ্টার ছন্দে ছন্দে তামামার পর তামামা, আর পুরোহিতের গম্ভীর কণ্ঠের স্তোত্র গান। সেই সময় সূর্যনগরীর সমস্ত সন্তান প্রধান মন্দিরের প্রাঙ্গণে একত্রে নতজানু হয়ে আকাশের দিকে মুখ তুলে প্রার্থনা করে, হে দিবাকর, হে সৃষ্টির প্রথম অগ্নিপুঞ্জ, হে চিরজাগ্রত জ্যোতির্ময় মহাদেবতা, আমাদের অন্ধকার বর্তমানকে আবার তুমি আলোকিত করো, ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো আবার আমাদের অতুলনীয় অতীতের নিখিল গরিমা, বিপুল মহিমা, ফিরিয়ে আনো। বিদেশি, এই উপাসনায় যোগ দেওয়ার সৌভাগ্য আমার আর হবে না। ফিলিপ বললেন, কেন একটি নায়ক? তোমার এতটা হতাশ হবার তো কোনো কারণই নেই। একটি নায়ক দুঃখের হাসি হেসে বলল, বিদেশি, তুমি কি বুঝতে পারছো না? সূর্যনগর আর আমার মতন বিশ্বাসঘাতককে আশ্রয় দেবে না। এখন থেকে আমাকে নির্বাসিতের জীবন যাপন করতে হবে। সান্ত্বনা দেবার ভাষা খুঁজে না পেয়ে আমরা সবাই স্তব্ধ হয়ে রইল। একটি নায়ক চোখের জল মুছতে মুছতে বলল, কিন্তু কিন্তু তোমাদের কাছে যে প্রতিজ্ঞা আমি করেছি তা আমি পালন করব। চলো তোমাদের সূর্যনগরে নিয়ে যাই। ফিলিপ বললেন, কিন্তু সেটা কি নিরাপদ হবে? হ্যাঁ, আপাতত বিশেষ ভয়ের কারণ নেই। শহরের লোক থাকে মোটে 3000, তার মধ্যে যারা যোদ্ধা আর সক্ষম তারা সবাই চলে গিয়েছে তোমাদের খুঁজে। তারা এখনো বসে আছে সমাধি গুহার পথ আগলে। তারা গুহা থেকে বেরোবার নতুন পথের খবর জানে না। শহরের ভিতরে আছে খালি বৃদ্ধ, শিশু, বালক আর নারীর দল। কয়েকজন প্রহরীও আছে, কিন্তু তাদেরও তোমরা নিরস্ত্র বলে মনে করতে পারো। কেন? তাদের কাছে আগ্নেয়াস্ত্র নেই। যা কিছু নতুন বা আধুনিক, যা কিছু বিদেশি, তা নিয়ে সূর্যনগরে কেউ ঢুকতে পারে না। তোমাদের ওই অটোমেটিক বন্দুক আর রিভলভার দেখলে প্রহরীরা নিশ্চয়ই আর বাধা দিতে সাহস করবে না। এসো, আর দেরি করো না। পাহাড়ের আনাচে কানাচে গুপ্তচর আছে, যোদ্ধারা খবর পেলে আর রক্ষে নেই। যোদ্ধারাও কি বন্দুক নিয়ে নগরের ভেতর ঢুকতে পারে না? না, শহরের বাইরে আছে অস্ত্রশালা। সমস্ত আগ্নেয়াস্ত্র সেইখানেই জমা রাখা হয়। শহরের ভিতরে যোদ্ধাদের হাতে কেবল বর্ষা, কুঠার, তরবারি আর ধনুকবাণ। সংখ্যায় তারা ওই 1500-এর কাছাকাছি। সুতরাং তারা যদি দল বেঁধে আক্রমণ করে, তোমাদের 4-5টা বন্দুক তাদের ঠেকাতে পারবে না। আসার কথা এই যে তারা এখন শহরের ভিতরে নেই। প্রায় 2000 ফুট নিচে রয়েছে সূর্যনগর। নামতে নামতে প্রধান সূর্য মন্দিরের রৌদ্রোজ্জ্বল সোনার গম্বুজ বারংবার আমাদের দৃষ্টি আকর্ষণ করতে লাগলো। যে দেবতার মন্দিরের এত বড় গম্বুজ সোনায় মোড়া, না জানি তাঁর ভাণ্ডারে জমা আছে কত আশ্চর্য ঐশ্বর্য। স্পেনীয় দস্যুদের হাতছাড়া হয়ে ইনকাদের গুপ্তধন নিশ্চয়ই ওই মন্দিরের ভিতরেই প্রবেশ করেছে। এমনই সব কথা ভাবতে ভাবতে আমরা যখন পাহাড়ের প্রায় পাদদেশে গিয়ে পড়েছি, তখন হঠাৎ তীব্র এক তুর্যধ্বনিতে চারদিক যেন বিদীর্ণ হয়ে গেল। সচমুখে অত্যন্ত বিবর্ণ মুখে একটি নায়ক বলল, সর্বনাশ! তুর্যধ্বনি করে যোদ্ধাদের কাছে খবর পাঠানো হলো শত্রু এসেছে নগর দ্বারে। আবার তুর্যধ্বনি হলো, আবার আবার। তারপরেই দূরে জাগলো কালকের মতন সেই দামামা ধ্বনি। শত শত দামামা একই স্বরে যেন সেই একই কথা বলছে, মারো মারো শত্রু মারো, মারো মারো শত্রু মারো। ফিলিপ বললেন, একটি নায়ক, এখন আমরা কি করব? একটি নায়ক স্তব্ধ হয়ে কি ভাবতে লাগলো। ইতিমধ্যেই আমরা বেশ বুঝতে পারলাম যে দামামাগুলোর ঐক্যতান খুব তাড়াতাড়ি আমাদের দিকেই এগিয়ে আসছে।
বলতে বাধা নেই, প্রাণের আশা আমি একরকম ছেড়ে দিলুম। একটি নায়ক হঠাৎ বলে উঠল, একটা উপায় আছে, উপরে উঠে সেই গুহার ভিতরে আবার গিয়ে ঢোকা। কিন্তু তার আগে হয়তো যোদ্ধারা এসে আমাদের দেখে ফেলবে। এখানে তারাও বন্দুক ব্যবহার করবে, আমরা তাদের আর বাধা দিতে পারবো না। বিদেশি, চলো চলো, শহরের দিকে চলো। শহরের দিকে? হ্যাঁ, শহরের ভিতরে ওরা বন্দুক ব্যবহার করতে পারবে না, সেটা তবু বন্ধের ভালো। কিন্তু কিন্তু তারপরের কথা পরেই ভাবা চলবে, এখন দাঁড়িয়ে ভাবার সময় নেই। ওই দেখো, পাহাড়ের শিখরের উপরে এর মধ্যেই আবির্ভূত হয়েছে একদল যোদ্ধা। অত উঁচু থেকে তাদের দেখাচ্ছে কতগুলো ছোট ছোট অতিব্যস্ত চলন্ত পুতুলের মতো। প্রথম দল সবেগে আমাদের দিকেই নামতে লাগলো এবং তারপরেই পাহাড়ের টঙে দেখা দিল নতুন আর এক দল যোদ্ধা। বার কয়েক বন্দুকের গর্জনও শুনল। কিন্তু গুলিগুলো আমাদের কাছ পর্যন্ত এলো না। বোধহয় ওরা এখনো আমাদের দেখতে পায়নি। একটি নায়ক বলল, এসো আমার সঙ্গে। কিন্তু কিন্তু তার আগে একটি কথা। কি? আমি বিশ্বাসঘাতক হতে পারি, কিন্তু বিধর্মী নই। সূর্যনগরে যাবার আগে তোমাদেরকে একটা প্রতিজ্ঞা করতে হবে আমাকে। কি প্রতিজ্ঞা? সূর্যনগরে গিয়ে যদি তোমরা রক্ষা পাও, তাহলে তার গুপ্তধনে তোমরা হস্তক্ষেপ করতে পারবে না। ফিলিপ ইতস্তত করতে লাগলে। এখনই প্রতিজ্ঞা করো। ওই দেখো, শত্রুরা ক্রমেই কাছে এসে পড়ছে। ফিলিপ আমাদের দিকে ফিরে সব কথা বুঝিয়ে দিলেন। বিমল বলল, মিস্টার ফিলিপ, এখানে আসবার আগেই তো আপনাকে বলেছিলাম আমরা এখানে গুপ্তধনের খোঁজে আসিনি। আমরা চেয়েছিলাম নতুন অভিযানে বেরোতে, জীবনের নিশ্চেষ্টতা দূর করতে, নতুন বিস্ময়ের সঙ্গে পরিচিত হতে। আমাদের সেই ইচ্ছা সফল হয়েছে। কেন আমরা এদের গুপ্তধন হরণ করব? আমরা কি দস্যু? ফিলিপ বললেন, সাধু বিমলবাবু, সাধু। তাহলে আমারও ওই কথা। একটি নায়ক অধীরভাবে বলল, বলো বিদেশি, বলো, তোমরা কি প্রতিজ্ঞা করবে না? ফিলিপ বললেন, একটি নায়ক, আমরা প্রতিজ্ঞা করছি, ওই গুপ্তধনের দিকে আমরা দৃষ্টিপাত করব না। একটি নায়ক নিচের দিকে নামতে নামতে বলল, চলো তবে সূর্যনগরে। আরো 100-2 ফুট নিচে নেমেই সমতল জমির উপরে এসে পড়ল। সামনেই নগর তরুণ, সেখানে দুজন প্রহরী দাঁড়িয়েছিল। তাদের মুখের ভাব দেখেই বুঝলুম আমাদের এই অপ্রত্যাশিত আকস্মিক আবির্ভাবে তারা একেবারেই হতভম্ব হয়ে গিয়েছে। প্রহরীদের হতভম্ব ভাবটা কাটতে না কাটতেই আমরা বাঘের মতন তাদের উপরে লাফিয়ে পড়লুম। বন্দুকের কুঁদর 2-1 ঘা খেয়েই তারা আর্তনাদ করতে করতে পালিয়ে গেল। ওদিকে এতক্ষণ পরে পাহাড়ের উপর থেকে যোদ্ধারাও আমাদের আবিষ্কার করে ফেলেছে। তারা ঘন ঘন বন্দুক ছুঁড়তে লাগলো। কিন্তু অত উঁচু থেকে দ্রুত পদে নামতে নামতে তারা বোধহয় লক্ষ্য স্থির করতে পারল না। নগর প্রান্তের রাজপথের উপরে এসে জড়ো হয়েছিল যে কৌতূহলী ও বিস্মিত জনতা। গুলিগুলো সোজা গিয়ে পড়ল তার ভিতরে। সপক্ষের গুলিতেই ক্ষত বা আহত হয়ে 5-6 জন লোক মাটির উপরে লুটিয়ে পড়ল। তাদের কৌতূহল তখনই ঠান্ডা হয়ে গেল। দেখতে দেখতেই সেই বিপুল জনতা অদৃশ্য। একটি নায়ক ঠিকই বলেছে, এ হচ্ছে বৃদ্ধ, বালক, শিশু ও নারীর জনতা। এর মধ্যে একজনও যুবক নেই। নগর তরুণের আড়াল থেকে উঁকি মেরেই আমরা দেখলাম পূর্ব দিকের পর্বতপৃষ্ঠের যেদিকেই তাকানো যায় সেদিকেই চোখে পড়ে দলে দলে সশস্ত্র যোদ্ধার মূর্তি। নানা রকম অস্ত্র আস্ফালন ও বিকট স্বরে চিৎকার করতে করতে তারা নিচের দিকে নেমে আসছে ঝড়ের মতন। ফিলিপ ব্যগ্র স্বরে বললেন, একটি নায়ক, ওরা যে এসে পড়ল। কিন্তু কোনো জবাব না দিয়েই একটি নায়ক পাথরের মূর্তির মতন গভীর চিন্তায় মগ্ন হল। ফিলিপ বললেন, কি বিপদ! আমাদের কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1000 শত্রুর সঙ্গে যুদ্ধ করতে হবে? বিমল পাহাড়ের দিকে তাকিয়ে হঠাৎ বিস্মিত স্বরে বলল, মার, চেয়ে দেখো। কি? কালো বাজ। তাই তো, এ তো কালো বাজ। সে তাহলে মরেনি। পাহাড়ের সবচেয়ে নিচে এসে পড়েছে যে যোদ্ধার দল, তারই সামনে সকলকার মাথার উপরে মাথা জাগিয়ে কালো বাজের দানবের মতন বিপুল দেহ লাফাতে লাফাতে নেমে আসছে। তার মুখের একপাশে ব্যান্ডেজ বাঁধা, বিমলের বন্দুকের কীর্তি। তারপর একটি নায়কের ধ্যান ভঙ্গ হলো।
অত্যন্ত কাতর ও শ্রান্ত স্বরে সে বলল, বিদেশি কালোবাজ এখনো যখন বেঁচে আছে তখন আমাদের বাধ্য হয়েই চরম উপায় অবলম্বন করতে হবে। চরম উপায়? হ্যাঁ, চরম উপায়। ওই দেখো সূর্য মন্দির। একমাত্র বাঁচবার উপায় আছে ওর মধ্যেই। ভেবেছিলুম বিদেশিদের স্পর্শে ওই মন্দির আর কলঙ্কিত করব না, কিন্তু শেষ পর্যন্ত তাই করতে হলো। এসো আমার সঙ্গে। বলতে বলতে একটি নায়ক ছুটে চলল। আমরাও তাকে অনুসরণ করল। নীলাকাশে সোনার মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বিরাট সূর্য মন্দির। চারিদিকে তার প্রকাণ্ড পাথরের দেওয়াল। একটি নায়কের সঙ্গে সঙ্গে তোরণ পেরিয়ে শত্রুদের ভয় দেখাবার জন্যই বারবার বন্দুক ছুটতে ছুটতেই আমরা মন্দিরের অঙ্গনে গিয়ে পড়ল। যেমনভাবে ঝড়ের মুখে শুকনো পাতা উড়ে যায়, বিস্মিত চমকিত ও ভীত পুরোহিত ও অন্যান্য লোকরাও তেমনই আমাদের সম্মুখ থেকে প্রাণপণে পালিয়ে কে যে কোথায় অদৃশ্য হলো বোঝা গেল না। মস্ত অঙ্গনের পর প্রধান মন্দিরের বিস্তৃত সোপান শ্রেণী। দ্রুতপদে তার উপর দিয়ে উঠছি। হঠাৎ আমরা সবাই চমৎকৃত হয়ে দাঁড়িয়ে পড়ল। বিনয়বাবু চিৎকার করে বললেন, পাগলের মতন চেঁচাতে চেঁচাতে বিনয়বাবু সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। ঠিক সেই সময় পেছনে জাগল ভীষণ কোলাহল। ফিরে দেখি মন্দিরের তোরণ পেরিয়ে অঙ্গনের ভিতরে প্রবেশ করল মূর্তিমান মৃত্যুর মতন কালোবাজ এবং তার পিছনে পিছনে যোদ্ধার পর যোদ্ধার দল। একটি নায়ক বলল, বিদেশি শিগগির সামনের দরজা দিয়ে ভিতরে ঢুকে পড়ো। আমরা যখন সবাই ভিতরে গিয়ে ঢুকলুম, একটি নায়ক বললে, এখন এই দরজাটা বন্ধ করতে হবে। মস্ত বড় দরজা, প্রায় 16 ফুট উঁচু ও 8 ফুট চওড়া। লোহার পুরু পাল্লা, যেমন ভারী তেমনই দুর্ভেদ্য। এই দরজা বন্ধ করতে হলে অন্তত কয়েকজন লোকের দরকার। ইতিমধ্যেই সামনে এসে আবির্ভূত হলো কালো বাজের বিভীষণ মূর্তি, কিন্তু বিমল তাকে এক মুহূর্ত দাঁড়াতেও দিল না। হঠাৎ বিদ্যুৎ বেগে এগিয়ে বন্দুকের কুঁধো দিয়ে তার মাথায় এমন আঘাত করল যে মূল কাটা কলা গাছের মতন তখনই দড়াম করে মাটির উপরে আছাড় খেয়ে পড়ল। আর নড়ল না, একটা টু শব্দ পর্যন্ত করলে না। পিছন পিছন ছুটে আসছিল যে যোদ্ধার দল, আমরা বার কয়েক অটোমেটিক রাইফেল ছুটতেই তারা আবার চোখের আড়ালে সরে পড়ল। অঙ্গনে পড়ে ছটফট করতে লাগলো কেবল কয়েকজন আহত। তারপর আমরা সবাই মিলে মন্দিরের সেই প্রকাণ্ড দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। বন্ধ দরজার উপর ঠেস দিয়ে দাঁড়িয়ে একটি নায়ক হাঁপাতে হাঁপাতে বলল, আর আমাদের ভয় নেই, মূল মন্দিরে ঢোকার এটাই একমাত্র দরজা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা প্রকাণ্ড ছাদ ঢাকা সুদীর্ঘ পথের মতন। তার চারদিকেই উঁচু পাথরের দেয়াল, তার ভেতরে সর্বত্রই আলো আঁধারির খেলা। বিনয়বাবু আবার চিৎকার করলেন, পথের অপর প্রান্ত দিয়ে প্রবেশ করল মৃদু। মুখে তার মধুর হাসি, পরনে তার রেড ইন্ডিয়ান নারীদের মতন বর্ণোজ্জ্বল পোশাক, গলায় হাতে ঝুলছে বহুমূল্য রত্নালঙ্কার। বিনয়বাবু ছুটে গিয়ে মেয়েকে বুকের ভিতরে টেনে নিলেন, তারপর কেঁদে ফেললেন আনন্দের আবেগে। মৃদু আদর করে বাপের চোখের জল মুছে দিতে দিতে বলল, বাবা তুমি কাঁদছো কেন? আমি তো কোনো বিপদেই পড়িনি। এরা আমাকে খুব সুখেই রেখেছিল। এই অ্যাডভেঞ্চার আমার ভারী ভালো লেগেছে। বিনয়বাবু তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুই জানিস নে মা, কত বড় দুর্ভাগ্য ঝুলছিল তোর মাথার উপর। দুর্ভাগ্য? কি দুর্ভাগ্য? এরা এখানকার ইনকার সঙ্গে তোকে জোর করে বিয়ে দিত। তাই নাকি বাবা? তাই নাকি? আমি হতুম ইনকার ইনকি? আমাকে ছেড়ে দাও বাবা, আমি একবার প্রাণ ভরে হেসে নিই, হাসতে হাসতে মাটির ওপরে গড়িয়ে পড়ি। এমন সময় বাইরে থেকে মন্দিরের লোহার দরজার উপরে দুমদুম করে আঘাতের শব্দ শোনা গেল। একটি নায়ক বলল, ওরা যতই ধাক্কা মারুক আর যতই চেষ্টা করুক এই দরজা খুলবে না, এ হচ্ছে পাহাড়ের মতন অটল। ফিলিপ বললেন, সবই তো বুঝলুম, কিন্তু আমরা তো চিরদিন এই মন্দিরের ভেতরে বন্দি থাকতে পারবো না। বিদেশি বন্দি হব বলে তো এই মন্দিরের ভিতরে আসিনি।
তোমার কথার মানে কি একটি নায়ক? মন্দির থেকে বেরোবার জন্য একটি গুপ্ত সুড়ঙ্গ পথ আছে। সুড়ঙ্গ পথ? হ্যাঁ, সে পথের সন্ধান জানে কেবল পুরোহিতরা। এতক্ষণ তোমাকে বলিনি, আমিও এই মন্দিরের এক পুরোহিতের ছেলে। যদি কখনো অর্থলোভী শ্বেতাঙ্গরা সন্ধান পেয়ে এই মন্দির আক্রমণ করে, তাহলে গুপ্তধন নিয়ে পালাবার জন্য এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। তুমি এই সুড়ঙ্গের সন্ধান জানো? জানি। মাটির ভিতর দিয়ে এই সুড়ঙ্গ 1 মাইল গিয়ে এক পাহাড়ের সামনে শেষ হয়েছে। তাহলে চলো চলো একটি নায়ক, এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করে লাভ নেই। কিন্তু বিদেশি? বলো, থামলে কেন? কিন্তু সুড়ঙ্গ থেকে বেরোনোর পর আমরা যে পথ দিয়ে এসেছি সেই পথেই আবার আমাদেরকে ফিরতে হবে। বেশ তো, তাই ফিরবো। কিন্তু দলে আমরা হালকা। লাল মানুষদের ফাঁকি দিতে পারলেও প্রেত মানুষদের কি আমরা ফাঁকি দিতে পারবো? তোমার ওই প্রেত মানুষদের আমরা ভয় করি না। তোমরা হয়তো করো না, কিন্তু তোমাদেরকে এগিয়ে দিয়ে আমাকে তো আবার এই পথ দিয়ে একলাই ফিরতে হবে। একটি নায়ক, অবোধের মতো কথা বলো না। বুঝে দেখো, এদেশে আর তোমার ফেরার কোনো উপায় নেই। তবে তবে আমি কি করব? তুমিও আমাদের সঙ্গে চলো। আমরা চিরদিন তোমাকে বন্ধুর মতন দেখব। নতুন দেশে গিয়ে তুমি নতুনভাবে জীবন আরম্ভ করবে। একটি নায়ক মাথা হেট করে স্তব্ধ হয়ে ভাবতে লাগলো। ফিলিপ সাহেব তখন আমাদের দিকে ফিরে সব কথা বুঝিয়ে দিলেন। সব শুনে বিনয়বাবু বললেন, মিস্টার ফিলিপ, একটি নায়ককে প্রেত মানুষ নিয়ে মাথা ঘামাতে বারণ করে দিন। ওকে বলুন, প্রেত মানুষটা প্রেতও নয়, মানুষও নয়। ফিলিপ বললেন, কি আশ্চর্য! তবে তবে তারা কি? বন মানুষ। আমি বললুম, বন মানুষ বলতে আমরা তো বুঝি কেবল ওরাং ওটাং কি গরিলা। কিন্তু ওরাংয়ের স্বদেশ তো মালয় দ্বীপ, আর গরিলার স্বদেশ হচ্ছে আফ্রিকা। দক্ষিণ আমেরিকায় গরিলা কি ওরাংয়ের জন্ম তো অসম্ভব। কিন্তু এখানে অন্য জাতের এক বৃহৎ বন মানুষের সন্ধান পাওয়া গেছে। এখনও তাদের নামকরণ হয়নি, তবে তারা গরিলাও নয়, ওরাংও নয়। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আছে বই কি। হ্যামারটনের ওয়ান্ডার অফ অ্যানিম্যাল লাইফে আছে। বইটার 4th খণ্ডে 1503 পৃষ্ঠায় এই জাতের বন মানুষের ছবি তোমাকে আমি দেখাতে পারি। কিছুদিন আগে একদল জীবতত্ত্ববিদ দক্ষিণ আমেরিকার জঙ্গলে অভিযানে বেরিয়ে টারা নদীর ধারে এই জাতের বন মানুষের দ্বারা আক্রান্ত হন। তাদের একটিকে তারা গুলি করে মারতে পেরেছিলেন। লাল মানুষেরা নিশ্চয়ই তাদেরই প্রেত মানুষ বলে ভ্রম করে। ফিলিপ বললেন, যাক, প্রেত মানুষের দুঃস্বপ্ন তাহলে ছুটে গেল। এখন তবে উদ্ধার লাভের চেষ্টা করা যাক। একটি নায়ক একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে পড়ল। চলুন তবে। আমরা সবাই একদিকে অগ্রসর হলুম। বাঘা উপর দিকে মুখ তুলে শেয়ালের মতন স্বরে চিৎকার করতে শুরু করল। এতক্ষণ আপনারা শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের বিমল কুমার অ্যাডভেঞ্চার কাহিনী সূর্যনগরীর গুপ্তধন। আজকের গল্প পাঠে ছিল তমাল, কুন্তল, অনির্বাণ, শুভঙ্কর, তাপস, সুমনা, শুভময় এবং আমি মনোতোষ। সম্পাদনা ও পোস্টার ডিজাইন তমাল। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.